এই সৈয়দপুর শহরটা মূলত আপনার গড়ে ওঠে সৈয়দপুরে একটা বৃহৎ রেলের কারখানা প্রতিষ্ঠিত হয় সে ব্রিটিশ আমলে। তো সেটাকে কেন্দ্র করে এই রেল শহরটা গড়ে ওঠে। এই এই বড় কারখানা এবং কারখানার সাথে সংশ্লিষ্ট বা কারখানা কেন্দ্রিক যতগুলো প্রতিষ্ঠান আছে, শিক্ষা প্রতিষ্ঠান সহ হাসপাতাল, পাওয়ার হাউস, অ্যাকাউন্টস অফিস, যতগুলো প্রতিষ্ঠান আছে সবগুলোই ছিল সৈয়দপুরে। তো সেখানে আপনার কর্মরত কর্মচারীর সংখ্যা ছিল আনুমানিক 15,000 ওই সময়ে। তখন রেলের কারখানার 2 শিফটে কাজ হতো, ডে এবং নাইটে। তো তো এই তো সেখানে এই ছোট্ট শহরটাতে আপনার বিহারির সংখ্যা ছিল অধিক। এরা ছিল সংখ্যাগরিষ্ঠ। বাঙালিরা ছিলাম আমরা সংখ্যালঘিষ্ঠ বলতে পারেন। আর ভোরবেলা সৈয়দপুর রেল কারখানার 3টা সাইরেন বাজে। সকাল 6:30টায় একটা বাজে, তারপরে 6:30 থেকে 7টার মধ্যে 3টা সাইরেন বাজে। তো প্রথম সাইরেনটা বাজার আগেই দেখলাম আমাদের পাড়ায় মহল্লায় আর্মির জিপ, সশস্ত্র আর্মির জিপ, আর সাথে ওই জিপে বসা স্থানীয় ওই গুন্ডা পান্ডা গুন্ডা সন্ডা টাইপের বিহারি, ওরা ওই জিপে বসা। ওরা দেখিয়ে দিচ্ছে কোন বাড়িটা বাঙালির, কোন বাড়িতে কে থাকে। আর ওই বাড়িতে ওই খান সেনারা নেমে, বিহারি সহ নেমে ওদের ঘরের ভিতর ঢুকে ওই যারা যারা চাকরি করে ওদেরকে ধরে উঠায় নিচ্ছে। আব্বার পিছনে আরো 2জন বিহারি জিপ থেকে নেমে বসলো। আবে চলো ডাক্তার সাহেব আপ চলিয়ে। হ্যাঁ, তো জোর জবরদস্তি ওনাকে নিয়ে চলে গেলেন সেই অফিসে, যে না অফিসে জয়েন করতে হবে। তো জোর জবরদস্তি নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর আব্বাকে অফিসের গেটে রেখে জিপ চলে গেল। তো আব্বা আর অফিসের ভিতরে যান নাই, গেটের কাছে দাঁড়িয়ে আছেন যে আমি একটু ফাঁক পেলেই আমি চলে যাব, ব্যাক করব। তো ইন দ্য মিন টাইম ওই সৈয়দপুর আব্বার অফিসের সামনেই 100 গজ সামনেই হলো সৈয়দপুর রেল কারখানার গেট আর কি, মেইন গেটটা। তো ওইখান থেকে দেখা গেল আপনার শত সহস্র লোক বেরিয়ে আসছে, যার হাতে যা ছিল, বিশেষ করে আপনার এই যে লোহার লক্কর জাতীয় কিছু অস্ত্র শস্ত্র যা ছিল ওগুলো হাতে নিয়ে সবাই বেরিয়ে পড়েছে একেবারে মারমুখী অবস্থায়। এটা কি বিহারি না বাঙালি? এটা বিহারি। বাঙালি তো প্রশ্নই ওঠে না ওটার মধ্যে। আর বাঙালিরা তো তখন কেউ জয়েন করে নাই। তো অনেক বাঙালিকে নিয়ে গেছে, নিয়ে গিয়ে ওরা ওই বাঙালিগুলোকে আর ফিরে আসতে দেয়নি। ওদেরকে করেছে কি, ওই সৈয়দপুর রেল কারখানার ভিতরে একটা বিশাল বয়লার আছে, ওখানে লোহা গলানো হয়। তো ওই জ্বলন্ত ওই চুল্লির মধ্যে, বয়লারের মধ্যে তাদেরকে জীবন্ত নিক্ষেপ করে মারা হয়। ওদেরকে আর ফিরে আসতে দেয়নি, যা যা ছিল ওদের হাতে ওটা দিয়ে আঘাত করে ওইখানেই আব্বার মৃত্যু নিশ্চিত করে। তারপরে মোটরসাইকেলটা আগুন লাগিয়ে দেয়। তারপরে আব্বার লাশে আগুন লাগে, চুলের মধ্যে ফেলে দিই। তো আব্বাকে নিয়ে গিয়ে ওই চুল্লিতে ফেলে দেয় আর কি। তারপর আব্বার লাশটা আমরা পাইনি। আপনারা লাশ খুঁজে পান নাই তো? না, অবশ্যই না। এটা তারপরে আব্বা তো আর প্রাণে রক্ষা পেলেন না। আর এদিকে আমাদের সৈয়দপুরে আমাদের যে রেল কলোনির বাড়ি, ওই বাড়িতে আমরা অবরুদ্ধ হয়ে পড়লাম। শত সহস্র বিহারীরা এসে আমাদের বাড়িতে ঢুকে লুটপাট মারধর করে তারপরে কিছু গুন্ডারা আসলো, ওই গুন্ডাদের নেতৃত্বে আমাদের হাত পা বাঁধা হলো। সবার হাত পা বাঁধা হলো। এর মধ্যে ওরা একটা লিস্ট করেছে, হ্যাঁ, এলাকায় যারা যারা আছে ওদের একটা লিস্ট, ওদের সবগুলোকে কতল করা হবে। আমার মা গেলেন ওদের কাছে, ওই গুন্ডা পান্ডা যারা ছিল, হ্যাঁ। তো আমার মার উপর আক্রান্ত হলো, মা আমাদের প্রাণ ভিক্ষা চাইছিল তাদের কাছে। তো পরে ওই ওদের হাতে যে হকি স্টিক লাঠি সোটা ছিল ওইগুলো দিয়ে মাকে বেদম প্রহার শুরু করলো এবং অনেক আজে বাজে কথা। তারপরে তো ওই পরিস্থিতিতে কিছুক্ষণ মার চিৎকার শুনে আমরা তো আমাদের বাড়ির উঠোনে আমাদের হাত পা বাঁধা,
আর মা বেরিয়ে গেলেন, মার হাত পা তখনও বাঁধা হয়নি, তা মা বেরিয়ে গিয়ে ওই গুন্ডাদের হাতে পায়ে ধরে প্রাণ ভিক্ষা চাচ্ছে, হ্যাঁ, যে তোরা সব নিয়ে যা। মার উপর আরো বেশি করে চড়া হয় ওরা। তো কিছুক্ষণের মধ্যে আম্মার চিৎকার শুনলাম, কিছুক্ষণের মধ্যে আম্মার চিৎকার থেমে গেল। তখন আমরা মনে করেছি যে মা বোধহয় আর নেই, হ্যাঁ। তো এর মধ্যে গোলাম ওর দলবল নিয়ে আসলো, এসে আমাদেরকে ওখান থেকে উদ্ধার করে, মানে চরম দুঃসাহসী একটা পরিচয় দিয়েছে এই ছেলেটা। আর এদিকে মার কোনো খবর নাই, ওরা শত শত লোক, মার চারপাশে, মা মাটিতে পড়ে আছে রক্তাক্ত অবস্থা। তো আমাদেরকে আর ওদিকে যেতে দিল না। তো গোলাম বলছে যে না, চাচির জীবন মারা বাঁচা আমাদের হাতে, হ্যাঁ, এগুলো নিয়ে চিন্তা করো না, আগে তোমাদের জীবন বাঁচাও, তোমাদেরকে আমরা আগে পার করে দিই, তারপরে চাচিকে আমরা উদ্ধার করব, হ্যাঁ, চাচি কি অবস্থায় আছে, হ্যাঁ, আমরা যে অবস্থায় থাকবো উদ্ধার করব, হ্যাঁ, চিন্তা করো না। তো ও জোর করে আমাদেরকে নিয়ে গেল বর্তমান সৈয়দপুর এয়ারপোর্টটা যেখানে, সেই এয়ারপোর্ট, ওই এরিয়াটা ছিল একটা, নাম ছিল চৌধুরীপাড়া। ওই চৌধুরী পাড়াটা পুরোটাই একেবারে ডেমলিশ করে দিয়ে ওইখানে এয়ারপোর্টটা করা হয়। তখন ওই ঢাকা থেকে ওই সৈয়দপুর ক্যান্টনমেন্টে অস্ত্র আনা নেয়া করতো এই বিমানে, হেলিকপ্টারের সাহায্যে। তো ওই কারণে এয়ারপোর্টটা করা হয়। তো আমরা ওই চৌধুরী বাড়িতে গেলাম, চৌধুরী বাড়িতে দেখলাম একেবারে শূন্য বাড়ি, খা খা করছে, অন্ধকার, আলো নাই, কিছু নাই। ওখানে আমরা রাতটা যাপন করলাম। এর মধ্যে ওরা ফিরে গেল মাকে উদ্ধার করতে। তারপর মাকে ওখান থেকে উদ্ধার করে, তার মা তখনও ইয়ে ছিল, জীবন ছিল, হ্যাঁ, তখনও মারা যাননি আম্মা। তারপরে মাকে ওরা উদ্ধার করে নিয়ে গেল হসপিটালে, সৈয়দপুর 50 বেডের হসপিটাল একটা ছিল, আর রেলওয়ে হসপিটাল ছিল, কিছু ক্লিনিক ছিল, সব জায়গায় নিয়ে গেছে, কিন্তু কেউ ট্রিটমেন্ট দিতে সাহস পায়নি। তারপরে একজন কম্পাউন্ডার ছিলেন, বিহারি কম্পাউন্ডার, তার বাসায় নিয়ে গিয়ে, যে আব্বাকে চিনতো আর কি ওই লোকটা, তো তার বাসায় সমস্ত শরীর ব্যান্ডেজ করে, হ্যাঁ, যতটুকু প্রাথমিক চিকিৎসা দেওয়া যায় ওইটুকু চিকিৎসা দেওয়ার পরিপ্রেক্ষিতে মা বেঁচে ছিলেন। তারপরে রাত 9টার দিকে মাকে ওই অবস্থায় নিয়ে আসলো তারা। কোথাও কোনো ট্রিটমেন্টের ব্যবস্থা নাই, ওষুধের ব্যবস্থা নাই। তো মা অচেতন, কথা নাই মুখে, কোনো রকমে নিঃশ্বাসটা চলতেছে। চাচা পালস দেখলো, দেখে যে খুব মুমূর্ষু অবস্থা। তো ওখান থেকে আমরা পরের দিন সকালে একটা গরুর গাড়ি ভাড়া করে, আমরা সবাই পায়ে হেঁটে আর মা গরুর গাড়িতে, আমরা হেঁটেই চললাম। হেঁটে পরের দিন আমরা গিয়ে পৌঁছালাম আমার দাদার বাড়িতে। মা তখনও বেঁচে আছেন। তা আমরা গিয়ে পৌঁছালাম গ্রামের বাড়িতে, পৌঁছালাম, দাদার বাড়িতে উঠলাম। তো দাদি এখন জিজ্ঞেস করছে যে আমার ছেলে কোথায়, হ্যাঁ। আব্বা ছিলেন বড়, সবার বড়, এবং দাদি ওনার নাম দিয়েছিল, আব্বার নাম ছিল ডাক্তার এম এ আজিজ সরকার। তো দাদি ওনাকে ডাকতেন নয়া মিয়া নামে, যেহেতু প্রথম ছেলে বংশের, ওই জন্য উনি যে বংশের নতুন ছেলে, পরিবারের প্রথম ছেলে, নয়া মিয়া নামে উনি ডাকতেন। তো উনি বলছেন যে আমার নয়া মিয়া কোথায়, আমার নয়া মিয়া আসে নাই কেন। তো এখন উনাকে নানানভাবে বোঝানোর চেষ্টা করা হয়েছে, কিন্তু উনি বিশ্বাস করেন না, যে না, নয়া মিয়া তার যে আর নাই, মারা গেছে, ওটা উনি আর বিশ্বাস করেন না। তারপরে এর কিছুদিন পর আম্মা মারা গেলেন। গ্রামে গিয়ে ওখানে কোনো ডাক্তার নাই, ওই ভয়াবহ পরিস্থিতি ওখানে। আর আমাদের গ্রামটা ছিল খুব অনুন্নত গ্রাম। তো আমার দাফনটা ওখানে হয়েছে, আর আব্বার লাশ তো পাইনি। উনি এইভাবে 10টা বছর বেঁচে ছিলেন ছেলের আশায়। এবং উনি ওই যে যেদিন আমরা পৌঁছালাম, খাট, আমার দাদার একটা বিশাল খাট ছিল, তো ওই খাট ছাড়লেন উনি, খাটে শোয়া বন্ধ করলেন। আমাদের রংপুর অঞ্চলে আমাদের মাটির ঘর, আর উপরে টিন শেড কিন্তু, তো এই মাটির ঘরে ওই মেঝেতে খড় বিছিয়ে, ওটার উপর কাঁথা বিছিয়ে সারা রাত বসে উনি তসবিহ জপতেন, নামাজ পড়তেন, 12 মাস উনি রোজা রাখতেন। দাদি এটা বিশ্বাস করছেন যে না, তার ছেলে আসবে, 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 আসবে করে এই আশায় 10টা বছর কাটলো, এবং শেষে
শেষের যে ঘটনাটা, উনি রাত্রিবেলা মধ্যরাতে উনি তো জেগেই থাকতেন, উনি ঘুমাতেন না। জেগে উনি স্বপ্ন দেখছেন যে তার নয়া মিয়া আসছে, তাকে জিজ্ঞেস করছে যে, "মা তুমি এইভাবে আমার জন্যে আহার নিদ্রা ত্যাগ করে এই জীবন কেন যাপন করছো? আমি তো আর ফিরে আসবো না মা। আমি যেখানে গেছি ওখান থেকে আর ফিরে আসা যায় না।" তো এইটা দেখে উনি দ্রুত ওই ফ্লোর থেকে উঠে আমাদের একান্নবর্তী পরিবার ছিল। আমাদের ওই দাদার বাড়ি বিশাল একটা বাউন্ডারি। ওই বাউন্ডারির মধ্যে আমার আরো ৩ চাচা থাকতেন। তো ছোট চাচার ওয়াইফকে উনি ডেকে তুলছেন। হ্যাঁ? যে সাজের মা শোনো।" তো এখন চাচি একটু বিরক্ত হইছে যে এত রাতে কে ডাকে? কি জন্যে ডাকে? তো চাচি উঠছে। উঠার পর তাকে বলছে যে, "শোনো আমি না একটা স্বপ্ন দেখছি। আমার নয়া মিয়া আমার নয়া মিয়া আর আসবে না। আমার নয়া মিয়া আর আসবে না।" তো বলছে আমাদের রংপুরের ভাষায়, "মোর নয়া মিয়া যদি আর ফিরি নাই আইসে, তো মুই বাঁচি থাকি কি করিম? মানে আমার নয়া মিয়া যদি আর ফিরে নাই আসে, তা আমি বেঁচে থেকে কি করব? রাজুর মা বলো তো?" তারপর দাদি, তারপর চাচি দাদিকে বুঝানো বুঝায় ঘরে পাঠায় দেয় যে, "আপনি এখন আরাম করেন। এগুলো সকালবেলা আমরা শুনবো এগুলো কথা সব। চাচি ঠিকই ঘুমায় পড়ছে। আর ভোরবেলা চাচি উঠছে দাদির অজুর পানি দিতে। উঠে দেখে ইয়েতে গেছে আমাদের বাড়িতেই একটা ইন্দিরা ছিল। ইন্দিরার পাটটা ভেঙে গেছিল। ওটা ঠিক করে আর করা হয়নি। তো চাচি বালতি ফেলছে নিচে। কিন্তু বালতি আর ডুবে না। তখন দাদির ঘরে গেছে। গিয়ে দেখে ঘর খালি। লে আমরা তো তখন ওই যে কুপি ব্যবহার করা হতো গ্রামে হারিকেন কিংবা কুপি। কুপি জ্বলতেছে। কিন্তু দাদি নাই। দাদি কোথায় গেল? চারপাশ ঘুরে দেখে নাই। দাদি নাই। দাদির নাম ধরে ডাকতেছে। নাই। কোনো খবর নাই। হুম? আম্মা করে চিৎকার করতেছে। নাই। তারপরে চাচাকে ডাকছে। যে, "একটু আসেন তো দেখি এই যে এই বা বা বালতি এটা কিছু একটা মনে হচ্ছে এই যে কুয়ার মধ্যে পড়ছে।" তো চাচা হারিকেন নিয়ে এসে দেখে আমার দাদি ওখানে পড়ে আছে। ওই যে বলছে, "আমি আর বেঁচে থেকে কি করব? আমার সন্তান যদি ফিরেই না আসে, কার জন্য অপেক্ষা করলাম ১০ টা বছর?" এই আর সেই বাবা এখন এসব খেতাব দিয়ে কি হবে বলেন? বুদ্ধিজীবী হিসেবে আব্বা স্বীকৃতি পেয়েছেন সরকারের কাছ থেকে। উনার কর্মকাণ্ডের কারণে। উনি মর্নিং নিউজ পত্রিকায় কলাম লিখতেন স্বাধীনতার সপক্ষে। উনি বহু কিছু করেছেন। উনি নাটক লিখতেন, নাটকের সংলাপ লিখতেন। আ অনেক কিছুই করেছেন এগুলোর পক্ষে। হুম? তো যার কারণে উনার অবদানের কথা বিবেচনা করে সরকার উনাকে এই ২০২৪ সালে শহীদ বুদ্ধিজীবী হিসেবে স্বীকৃতি দেন। তা আমরা এসব স্বীকৃতি দিয়ে কি করব ভাই? কি করব? দেশের যে পরিস্থিতি আজ রাজাকারের দখলে এই বাংলাদেশ, আমরা কি জন্যে বেঁচে আছি? এই পরিস্থিতি দেখে আমাদের মরতে হবে? একটা যুদ্ধ দরকার। এই যুদ্ধে হয় আমরা থাকবো, না এই রাজাকারের বাচ্চারা থাকবে।